26,000 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত মানুষদেরকে আবার সংসদ সদস্য বানাবে। এরা যখন সংসদ সদস্য হবে তারা আবার এই ব্যাংকগুলো লোপাট করবে না? এ জাতি কি মুক্তি পাইল? এত রক্তের তাহলে পরিণতিটা কোথায় চলে যাচ্ছে? জিম্মি হয়ে গেছে একটা ভিসা সার্কেলের কাছে, দুষ্ট চক্রের কাছে। রক্ত দেয় কারা আর বেনিফিশিয়ারি হয় কারা? এখন আর সেই তামাশা চলবে না। জাতি এখন জেগে উঠেছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণ প্রতিষ্ঠার জন্য। এখন রক্ত দিয়ে হলো আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশ একসাথে আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলব, যেই বাংলাদেশে আমার স্বাধীনতা থাকবে, আমার বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকবে, যেই বাংলাদেশে আমার পরবর্তী প্রজন্ম অর্ধাহারে অনাহারে থাকবে না। চাকরির জন্য তাকে রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে না। লেখাপড়া শেষ করার সাথে সাথেই যার চাকরির নিশ্চয়তা যারা দিতে পারবে, আগামীর বাংলাদেশ তাদের কাছেই নিরাপদ হবে। কোন লোপাটকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাস আর চাঁদাবাজকে আর আমরা বাংলায় দেখতে চাই না। এজন্য আর একটা কালচারাল বিপ্লব দরকার, কালচারাল রিভলিউশন দরকার। সেই সাংস্কৃতিক বিপ্লব আমাদের মনে মনে গেঁথে দিতে হবে। এই দেশের সঠিক ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। এ জাতিকে আবার জাগ্রত করতে হবে। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা মুসা বিন নুসাইরের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা রক্ত দিতে পারি, কিন্তু কলবেনিয়াদের কাছে আমার ভূখণ্ড আমি ইজারা দিতে পারি না। প্রিয় উপস্থিতি, সামনে সেই সুবর্ণ সুযোগ আমাদের আসছে। ভারতীয় আধিপত্যবাদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এস্টাবলিশমেন্ট আবার রিএস্টাবলিশমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছে। সতর্ক হতে হবে। যদি এখন আমরা সতর্ক না হই, এখনো যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই, মোবাইল আর অ্যান্ড্রয়েডে ফেসবুকে সময় কাটিয়ে দিয়ে মনে করি একটা পরিবর্তন আসবে, না নামলে কখনো পরিবর্তন আসে না। আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। আমাদের সমাজ আজ কোথায় গিয়েছে আমরা দেখতে পাই। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে চরিত্রের চরম অধপতন নেমে গিয়েছে। তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়া 50% অধিক যুবক আজ মাদকে আসক্ত হয়ে পড়েছে। বাবা মা ক্রন্দন করে, আমাদের কাছে এসে অসহায় আত্মসমর্পণ করে বলে, আমার ছেলেটাকে তুমি একটু দেখো, আমার মেয়েটাকে একটু দেখো। মাদকে আজকে শেষ হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না, একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, লেখাপড়া করছে না, অনলাইনে আসক্ত হয়ে পড়ছে, কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থা তো আমরা চাই নাই। আমার সন্তানকে তোমরা হেফাজত করো। আমরা এমন একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখবে আধুনিক, স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পূর্ণ একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখবে। ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তোলা হবে আত্মমর্যাদাশীল করে। তাদের শিক্ষা কাঠামোর মধ্যে নৈতিকতা এবং দক্ষতার একটা মেলবন্ধন করে জাতিকে গড়ে তোলার স্বপ্ন আমরা দেখাতে চাই। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা দিতে চাই। স্বাস্থ্য খাতে যে ধরনের দুর্নীতি আর লোপাট করা হচ্ছে, আমরা টিআইবির রিপোর্টে দেখেছি, সেখানে 75% মানুষ বলেছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাদেরকে ঘুষ দিতে হয়। কল্পনা করতে পারেন, সরকারের হাসপাতাল চলে আপনার ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে যে কাজটা করাবেন সেইখানেও আবার ঘুষের তদবির করতে হয়। ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ঘুষখোররায় ওই দিন রাতে তওবা কইরা সব হজে যাওয়ার লাইন ধরবে। দেখবে ওমরার টিকিট 1 বছরে খুঁজে পাবেন না, আপনারা সব তওবা করতে যাবে। সাদাবাজরা ওই দিনই স্থান ত্যাগ করে বলবে যে আমরা তো আগে নামাজ পড়তাম, আমার বাবা পীর সাহেব ছিল, আমার বাবা অমুক দরবারের মুরিদ ছিল, এগুলো আমাদের কিছুই করা লাগবে না। এমনিই করবে। জনগণ যে পিটান শুরু করবে যে এখন তোমাদের দিন শেষ, এখন বাংলাদেশ হবে মর্যাদাশীল। বাংলাদেশের প্রতিটি যুবক লেখাপড়া শেষ করে যদি উদ্যোক্তা হতে চায়, জামাত ইসলামী তাকে বিনা সুদে, বিনা মুনাফা নিয়ে তাদেরকে ঋণ দেবে, তাদের প্রশিক্ষিত করবে, কর্মসংস্থান করবে, হাইটেক পার্ক ডেভেলপ করবে, মানুষের চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা সেবার জন্য 64টা জেলায় হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে করাপশন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে বিদেশে দিয়ে চিকিৎসা নিতে হবে না। যত ধরনের দুষ্ট চক্র আছে সব বিসিআর সার্কেলগুলোকে ভেঙে দিয়ে এক নতুন আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে আজ দাঁড়িপাল্লা মার্কা। ইনসাফের এই প্রতীকের জন্য আমাদেরকে এখন খাটতে হবে, আমাদের যেতে হবে মানুষের দ্বারে দ্বারে। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব।
আমরা মানুষগুলোকে জাগিয়ে তুলবো। তোমরা এখন আর মানুষের কাছে বিক্রি হয়ে যেও না। যে কার্ডের ফাঁদে পড়ছো, এই কার্ড 2022 সালে আওয়ামী লীগ দিছিল। যুগে যুগে এই বিপ্লবীরা বেঁচে থাকে, তারই পথ ধরে হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়া, এই অঞ্চলে তাদের জন্ম হয়েছিল। তারা আজাদির সন্তানেরা লড়াই করে গিয়েছে। 1757 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এর পরবর্তী দীর্ঘ সময় ধরে গোলামীর জিঞ্জিরের মধ্যে এই বাংলার মানুষকে আবদ্ধ রাখা হয়েছিল, রানীর শাসন স্থাপন করা হয়েছিল। শুধু রানীর শাসন দেয়া হয় নাই, এখানে আইন পরিবর্তন করা হয়েছিল। এবং এখন পর্যন্ত ব্রিটিশ যে আইন আমরা পড়াশোনা করি, যে আইনে আমাদের বিচার করা হয়, এগুলো সব 1906 সাল, 1908 সাল, এরপরে 1867-68 এই সময়ে এই বেয়ার অ্যাক্টগুলো তৈরি করা হয়েছে, যার উপরে ভিত্তি করে স্বাধীন বাংলাদেশেও এখনো পর্যন্ত বিচার কার্য, আইন, আদালত, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সবকিছু পরিচালিত হচ্ছে। এই ব্যবস্থাপনা আমাদের দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। এই গোলামি থেকে আমরা মুক্ত হতে পারি নাই। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়ে আমার তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, উদীয়মান তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল মেকানিজম তারা তৈরি করেছিল। এর সাথে যুক্ত হয়েছে দীর্ঘ সময়ের ভারতীয় আধিপত্যবাদের একটি নীল নকশা। ভারতীয় আধিপত্যবাদ যখন আমাদের সাথে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার কথা ছিল, তখন বাংলার এই অঞ্চলের মানুষেরা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অবস্থান সেদিন নিয়েছিল জওহরলাল নেহেরু, গান্ধী, বল্লভভাই প্যাটেল। এই তিনজন মিটিংয়ে বসে বলেছিল যে না, আমরা বাংলাকে স্বাধীন দেখতে চাই না, বাংলা স্বাধীন হবে না, বাংলা একটা প্রদেশ থাকবে। তবে বঙ্গভঙ্গে 1905 সালে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, এই সীমানার আলোকেই ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গপ্রদেশ থাকবে, কিন্তু ভারতীয়দের অধীনে একটা অঙ্গপ্রদেশ হিসেবে সেটা থাকবে। বাংলার মুসলমানরা বলেছিল আমরা সেটা চাই না, বাঙালিরা আলাদা প্রদেশ চাই। অথবা দীর্ঘ সময় ধরে যে দাঙ্গার কারণে, সালিম দাঙ্গা, নোয়াখালী রায়টের মধ্য দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে, হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল। মুসলমানরা একটা সেপারেট ভূখণ্ড চায়, ভারতের তৎকালীন নেতৃত্ব সেই ভূখণ্ড চায় নাই। তখন বাংলার মুসলমানরা বলেছিল ঠিক আছে, এই সীমানা যদি তোমরা বাঙালিদেরকে দিতেই চাও, তাহলে আমাদেরকে আলাদা সীমানা দাও, আর পশ্চিমবঙ্গের যে বাঙালি মুসলমানগুলো, হিন্দুরা রয়েছে বাঙালি, সেই বাঙালিদের সব একসাথে করে আমাদেরকে দিয়ে দাও, আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র গঠন করি। তারা সেখানে রাজি হয় নাই। এরপরে পাকিস্তানের সেই আজাদি আন্দোলনে একসাথে মিলেমিশে বাংলাদেশের মুসলমানেরা নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে সেখানে পাকিস্তানের সাথে একীভূত হয়ে গিয়েছিল। সেইখানে দীর্ঘ 23 বছর ধরে আবার পাকিস্তান শাসক গোষ্ঠী, পাকিস্তানের মিলিটারি শাসনের 12 বছর বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনার কারণে বাংলার মানুষেরা আবার আজাদির স্বাদ পেতে রাস্তায় নেমে এসেছিল। সে সময় তাদের স্লোগান দেওয়া হয়েছিল 3টি: সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। এর ভিত্তিতে যখন আমাদের স্বাধীনতার যুদ্ধের ঘোষণাপত্র দেয়া হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য, সেদিন কুলি মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, কৃষক, যুবা, শ্রমিক সবাই রাস্তায় নেমে এসেছিল। হোক সে প্রশিক্ষিত অথবা সে অর্ধ প্রশিক্ষিত, অথবা নাই থাকুক তার প্রশিক্ষণ। সেদিন কিন্তু যারা রাজনীতি করত, সেই শেখ মুজিবুর রহমান, তিনি অপেক্ষা করছিলেন কখন তাকে গ্রেপ্তার করা হবে। দেশ ছেড়ে পালিয়ে গেছে, জনগণকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরকম নেতা আমরা অনেক দেখছি। দুর্দিনে পালিয়ে গেছে, সুদিন হইলে আবার দেশে আসছে। এই জমিনের মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বারংবার এই প্রতারণাগুলো মানুষের সাথে তারা করা হয়েছে। এরপরে এসে বড় বড় আসন, বড় বড় সিংহাসন লাভ করে এই জনগণের উপরে আবার তাদের সেই খায়েশ পূরণের জন্য জনগণের উপরে তারা ছুরি ঘুরিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের যে অবদান ছিল, এরপরে একটা দল এসে নিজের মতো করে সংবিধান রচনা করলো, আর সেই সংবিধানের কোনো পারমিশন নাই, কিছু না। 1971-এর আগে যেই গণপরিষদ তৈরি হয়েছিল 1970 সালের নির্বাচনে, যে নির্বাচন ছিল প্রচন্ড কারচুপি এবং একেবারে এক কেন্দ্রিক, এক চেটিয়া ব্যালট বাক্স চুরি করার একটা নির্বাচন। সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল একটা দলের মধ্য দিয়ে, তাদেরকে নিয়েই তারা আবার সেই সংবিধান গণপরিষদে তারা পাশ করেছিল। এটা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, বীর সেনানী যারা সেনাপতি ছিল, সেক্টর কমান্ডার ছিল, তাদের সাথে স্পষ্ট উপহাস।